স্বাগতম স্বাগতম প্রফেসর ডাক্তার মালিক সাহেবকে জানাই স্বাগতম করব মঞ্চে আসন গ্রহণ করে স্বাগতম স্বাগতম আমাদের সদর শহর জেলা সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রাখবো। আমরা জোরে করতালি দিয়ে আমাদের প্রিয় বিধায়ক এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। আমাদের প্রধান অতিথিরা আজকে অনুষ্ঠানের সূচনা করবে। একটু আমাদের পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের শুভ সূচনায় আমরা উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথিরা রাজ্য। আমি অনুরোধ করছি আমাদের মহিলা মোর্চার সুজাতাদের মহোদয়কে এবং সাথে সাথে আমি অনুরোধ করছি আমাদের আহ্বান মন্ডলের সম্মানীয় আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের জন্য। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদর আরবান সভাপতি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বসা আমাদের যারা বিশিষ্ট অতিথি আছেন তাদেরকেও যারা শিশুরা তাদের জন্য ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। সেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মাদার অ্যান্ড চাইল্ডের এমসিএইচ সেই জিবি হাসপাতালে সেটা কাজ শুরু হয়ে গেছে। প্রায় 100 বেডের সুবিধা সেটা থাকবে। আমরা দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব অলরেডি আমাদের বাজেটে ছিল এবং সেইভাবে আমরা কাজ করছি। মানসিক আমরা সবাই জানি যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা আমাদের অনেক জায়গায় আমাদের মেয়েরা বা মহিলারা তারা কিন্তু এতে এফেক্টেড। তার জন্য 50-47 একটি প্রস্তাব আমাদের বাজেটে আমরা রেখেছি। লোডশেডিং করে অনেক সময় দেখা যায় এখানে আমাদের আরো বড় আকারের আমরা করার চিন্তা ভাবনা করছি এবং অলরেডি সেটাও মাথায় রয়েছে। সেখানে অনেক সময় কি হয় যখন ওরা ট্রিটমেন্ট পাওয়ার পরে মানসিক যারা সমস্যায় আছেন তাদের ফ্যামিলিতে দিতে চায় না, তারা ঘরের মধ্যে কেউ চায় না। তার জন্য আমরা এখানে 25 জন করে মহিলা এবং পুরুষদের একটা হাফওয়ে হোম আমরা সেখানে চালু করেছি। আমরা বৃদ্ধাবাস যেটা আছে সেখানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সেখানে আমরা নিজেদের অর্থে আমরা সেখানে বৃদ্ধাবাস যে আছে সেটা আমরা পরিচালনা করছি। এই বৃদ্ধাবাসে এখন প্রায় অনেক মহিলারা সেখানে আছেন এবং আরেকটা নতুন পার্ক সেখানে তৈরি করার জন্য আমাদের রাজ্য সরকার অলরেডি সেটা কাজ করছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যারা প্রেগনেন্ট আছেন, প্রেগনেন্ট লেডি যারা আছেন তাদের যাতে খাওয়া দাওয়ার পুষ্টির বিষয়টা যাতে ঠিক হয় তার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু আমাদের শর্ত আছে। সেই শর্ত সাপেক্ষে তাদেরকে প্রথম কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তাকে 6,000 টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার সেখানেও আমরা ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে আমরা 500 টাকা করে আমরা 2,000 টাকা টোটাল আমরা দিই। আমরা যারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী আছেন এবং তারা যারা সহায়িকা তাদের মাসিক যে সাম্মানিক সেটাও কিন্তু আমরা বাড়িয়েছি এবং সেটা 8,000 টাকা করেছি এখন। আর যারা সহায়িকা আছেন অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে 5,000 টাকা করেছি। আর মহিলাদের যে ইম্পর্টেন্স এর থেকে বড় ইম্পর্টেন্স আর কোথাও হতে পারে। মহিলারা সমাজের একটা কোহেসিভ ফ্যাক্টর করে। মহিলারা যখন একটা সমাজের মধ্যে কাজ করে ওই সমাজের মধ্যে একটা কিন্তু ঐক্যতা সেটা অনেক বেশি স্ট্রং হয়। আজকে এখানে যেহেতু মহিলারা আছেন আমি মহিলাদের বিষয়ে আজকে
এখানে করবো। আমরা তো সরকারের তরফ থেকে আমরা অনেক কিছু আমরা করছি। মহিলাদের যাতে অধিকার সম্পর্কে নিজেদের সচেতন করতে হবে। কি কি ফেসিলিটিস আমাদের সরকার আমরা দিচ্ছি সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আমি দেখি অনেক সময় আমার এখানে অনেকে আসেন, যখন বলি আরে আপনার তো বলে কোথায় যাবো কি করে, আমি জানি না কোথায় যেতে হবে না যেতে হবে। এই যে কাজটা ভূতে ভূতে যদি এই কাজটাও আপনি করেন, আপনি মনে হবে যে না আমি সমাজের জন্য কিছু কাজ করতে পারি। অনেকেই জানে না কোথায় আধার কার্ড করতে হবে, অনেকেই বুঝতে পারে না। ওই যে আমরা যখন এয়ারপোর্টে থেকে যখন আমরা ফ্লাইট উঠে তখন কিন্তু ওই যে আপনার যিনি আমাদের এয়ার হোস্টেস আছে বলতে থাকেন যখনই কোনো দুর্ঘটনা হয় তার আগে কিন্তু নিজে যে মাস্কটা আছে ভালো করে পরে নেবেন, নিজের যা যা আছে সেটা পরে আপনি অন্যদেরকে হেল্প করেন। তো নিজের শক্তিটা তো আগে আপনি নিজের শক্ত জায়গায় থাকলে অন্যকে আপনি হেল্প করতে পারেন। তো এইগুলো আমাদের মধ্যে কিন্তু এখনো হচ্ছে না। আমাদের মহিলাদের এবার বিহারে আপনারা দেখুন যে মহিলাদের ভোটে ভারতীয় জনতা পার্টি এইরকম একটা মানে আমি বলবো যেটা আমরা নিজেরাও ভাবি আমাদের পার্টিও ভাবি, সেই জায়গায় আজকে মহিলাদের কারণে এত বড় জিত আমরা সেখানে পেয়েছি। 50% মানে আমাদের লোক সংখ্যার 50% মহিলা। এতদিন ধরে তো নজর আমরা এখনো ঘরের ভিতরে মহিলাদেরকে আমরা একটু মনে করি আমি কিছুই জানি না, কিন্তু যখনই বিপদে পড়ে পুরুষ তখন কিন্তু মহিলাদের সাথে কথা বলে। একমাত্র একটাই আস্থা, এবং দেখা যায় যাকে এতদিন ধরে আমি ডিপ্রাইভ, যাকে আমি বলেছি যে অনারে দেয়নি, তার থেকে সত্যিকারের একটা ভালো উপদেশ পাওয়া যায়। তো ওই জায়গাটাকে আমাদের এর জন্য বলবো যে পরিবারের চালিকা শক্তি, মহিলাদের পরিবারের চালিকা শক্তি বলা হয়, উইমেন এম্পাওয়ারমেন্ট। মোদীজি আসার পর এগুলো কিন্তু আগে আমরা শুনিনি, ব্যবহার করা হতো কাজে আর কিছু না। এবং এই বিষয়গুলোর জন্য আমাদের অনেক বেশি সচেতনতা সৃষ্টি করা, অ্যাওয়ারনেস যে আমার অধিকার সম্পর্কে। এবং আজকে তো সমাজ চালনার ক্ষেত্রে হোক, দেশ চালনার ক্ষেত্রে হোক, সে এরোপ্লেনই হোক, ট্রেনের ড্রাইভারই হোক, সব জায়গায় আমরা দেখছি যে মহিলারা কিন্তু সেই জায়গায় এখন মানে পারদর্শিতার সাথে ওনারা কাজ করছেন। ত্রিপুরার বহু আমরা দেখি অনেক সময় আমাদের অনেক মেয়েরা এত সুন্দরভাবে অনেক জায়গায় যারা ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, মহাকাশ জানেও আজকে মহিলারা যাচ্ছে। তো নিজের সম্পর্কে আমরা নিজেরাই বুঝতে পারি না, সবসময় নিজেদেরকে একটা ইনফেরিয়র একটা মেন্টালিটি নিয়ে আমি থাকি, আমি মহিলা। আর সমাজ ব্যবস্থা এরকম একটা হয়েছে সবসময় আমাদের মধ্যে ধারণা থাকাতে এক দুজন বেরিয়ে গেল না, ইন জেনারেল যতক্ষণ ধরে বেশি পরিমাণে মহিলারা না আসবে, এই যে অভিযান আজকে আমরা বলছি যে আত্মনির্ভর ত্রিপুরা বা আত্মনির্ভর ভারত এবং মহিলা সম্মেলনের এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব। আজকে যে কোনো জায়গায় অনেক জায়গায় যখন প্রোগ্রামে যায়, যখন বিভিন্ন মেডিকেল কলেজে হোক, স্কুল কলেজে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, যদি সেখানে 200 জনকে প্রাইজ দেওয়া হয়, সেখানে দেখা যায় প্রায় মানে অ্যাবাউট 70% মেয়েরা সেখানে, মানে ভাবা যায় না। তো 70% মহিলারা মেয়েদের এখন এত ভালো ওরা রেজাল্ট করছে। হঠাৎ করে যা দেখলাম মনে হয় ফিট হয়ে যায়, আমি বলি না মানে সিনকোপ বলি, আশা করি ভালোই হসপিটালে নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা প্রায়ই আমি দেখি অনেক জায়গায়। ওই সময় কি করে অনেকে অনেক কথা বলতে থাকে, এখানেও কিন্তু অ্যাওয়ারনেসের বিষয়, যেগুলো শুয়ে দেওয়া, পাটা উপরে, সব জায়গায় এগুলোও কিন্তু আমাদের অ্যাওয়ারনেস মানে অজ্ঞতার কারণে কত কিছু সমস্যা হয়। যাই হোক, হসপিটালে নিয়ে যাচ্ছে, আশা করি ভালো হয়ে যাবে। এখানে ডাক্তারবাবুরা নিশ্চয়ই আমি বলবো যে যে হসপিটালে যেন খবরটা দেওয়া হয়, যাতে তাড়াতাড়ি দেখেন। তো আজকে
আমরা সবাই জানি যে আমাদের মহিলাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, কিন্তু অনেক অদ্ভুত তাদের দক্ষতা এবং শক্তি, এবং সংসারকে যেমন ওরা সুন্দরভাবে গড়ে তোলেন সমাজের জন্য এবং রাজ্যের জন্য, কিন্তু তাদের খুব প্রয়োজন। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা করি, এখানে যিনি একটু আগে ঘোষক একটু বলছিলেন যে প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক সমাজ ছিল এবং সেখানে কিন্তু মহিলাদের যে স্থান অনেক উপরে। আমরা বিভিন্ন জায়গায় শক্তির যাকে আমরা স্থান দিই, সেখানে কিন্তু নারীদের শক্তির প্রতীক হিসাবে আমরা চিন্তা ভাবনা করি, এবং এটাও মানে আমরা দেখতে পাই যে যেসব জায়গায় নারীদের স্থান উঁচু স্থানে রাখা হয়, সেই সমাজের উন্নয়নও কিন্তু আমরা দেখি সেখানে অনেক উপরে থাকে সেখানে, এবং তাদের যে স্নেহ, মমতা, আদর, ভালোবাসা দিয়ে সন্তানকে যেমন লালন পালন করে, সমাজকেও তারা এরকম মায়া, মমতা ও ভালোবাসা দিয়ে গড়ে তুলতে তারা কিন্তু সক্ষম। আমরা সেই কারণেই আজকে এই দিনে আমাদের যারা মাতৃশক্তির আছেন, আমাদের পার্টির তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে আমরা এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি। আমরা চাই যে অর্থনৈতিক অগ্রগতি, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন তাদের ভালো হোক, এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি আজকে। আপনারা যতক্ষণ ধরে নিজেদের উপর আত্মবিশ্বাস না বাড়বে, কনফিডেন্স যদি না ডেভেলপ করে, তাহলে যতই আমরা চেষ্টা করি, যতই আমরা সমাবেশ এখানে করি, এক একজন ব্যক্তি যে যার যেরকম তার ক্ষমতা, সেই অনুযায়ী অন্তত পক্ষে তার যদি সেইভাবে সামনের দিকে এগিয়ে আসে, এবং আমি নিশ্চিত যে নিজের পটেনশিয়াল, নিজের সম্পর্কে অনেকেই কিন্তু আমরা জানি না, বুঝি না। আমি নিশ্চিত যে সবাই মধ্যেই কিন্তু একটা আলাদা, সবাই একরকম হবে সেরকম না, তার মতো আমার হতে হবে সেরকম না। এক একজন মহিলা, এক একজন ব্যক্তি আলাদাভাবে এই পৃথিবীতে এসছে, এবং তার মধ্যে কিন্তু ক্ষমতা, মানে সেটাকে স্কাই ইজ দ্য লিমিট, সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে বের করে। এবং আমাদেরও ভালো লাগবে যে 8 নম্বর দুয়ারের যে সমস্ত মহিলাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যেসব পার্টির মহিলা আছেন তারা যেভাবে কথা বলেন, তার থেকে আমাদের পার্টি যারা মহিলারা তারা অনেক বেশি, তাদের ইন্টেলেক্ট অনেক বেশি স্ট্রং। সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করি, কিন্তু সেটা তো এমনিতে হবে না। সেটা হতে গেলে আপনার পড়াশোনা করতে হবে, শুনতে হবে, এবং সেটাকে কার্যকরী ভূমিকায় আপনার আসতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আপনারা সবাই জানেন যে গত 8ই মার্চ 2025 বিবেকানন্দ ময়দানে আমাদের যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসেছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের 2টো প্রকল্প ওনাকে দিয়ে আমরা ঘোষণা করেছিলাম। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, নিশ্চয়ই আপনারা জানেন। এখন এই যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আপনারাই বলুন কজন আপনারা জানেন? আপনারা কতজন ভূতে গিয়ে এই বিষয়টা বলেন? এটা তো বলতে হবে, জানলাম শুনলাম হবে না, প্রতিটা জিনিস আপনার জানতে হবে। তো সেই জায়গায় বুঝতে হবে যে কাদের দেওয়া হবে। যারা আমাদের অন্তর্দয় ফ্যামিলি, অন্তর্দয় ফ্যামিলিতে কোনো কন্যা যদি জন্মগ্রহণ করে, তাদেরকে 50,000 টাকা স্টেট গভর্নমেন্ট তাদের জন্য বন্ড আকারে তাদেরকে রাখা হবে, অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো। 18 বছর যখন বয়স হবে, তার ইন্টারেস্ট শুদ্ধ সেই টাকাটা সে তার বিয়ের সময় বা তার পড়ার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হবে। তো এই কথাগুলো নিয়ে আপনারা এই কথাগুলো বলতে হবে। আমরা সরকার কিছুই করে না, কিছুই করে না, এত কাজ করছি আমরা, এই হিসাব নেই। যদি আপনি কাউন্ট করেন হিসাব, কিন্তু এই কথাগুলো সবাইকে বলতে হবে। আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। আপনারা জানেন যে এই যোজনার মাধ্যমে যারা আমাদের প্রায় 140 জন যারা সিবিএসসি এবং সিবিএসসি 125টা যেটা আমাদের বিদ্যালয় স্কুল আছে, সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে প্রায় 140 জন আমাদের মেয়েদেরকে যারা দ্বাদশ শ্রেণী পাস করেছে তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। আমরা বলি বিষয় এগুলো কিন্তু
ঠিক ঠোঁটের ঠিক আগে মানে অগ্রভাগে সে থাকা দরকার। ডেইলি এই বিষয়ে কথা বলা, চিন্তা করা। আমাদের ডিস্ট্রিক্ট সদর আরবানের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন, দায়িত্ব দিয়েছেন, এই এতগুলো লোক মহিলা তারা আসতে হবে, ইয়াং যারা আছেন তাদের আসতে হবে। কিন্তু খালি আসলাম বসলাম তাতে হবে না, তাদেরকে ডেইলি এই বিষয়গুলো বলা, গিয়ে গিয়ে সবার বুথের মধ্যে অন্তকে কয়েকদিন মাসে যদি একবারও সময় দেন আর এই বিষয়গুলো নিয়ে যদি বসেন, দেখবেন আপনার কাছে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, আমরা এই যে অর্থ বছর সেখানে আগরতলার অভয়নগরে এই অর্থ বছর আর্থিক যে 2025-26 আফটার কেয়ার হোম অর্থাৎ মহিলা আশ্রমের দুটো ছাত্রীকে আমরা এই ডিপার্টমেন্ট থেকে তাদের যে হোটেল ম্যানেজমেন্ট তারা পড়তে চেয়েছে উচ্চশিক্ষার জন্য, তাদেরকে আমরা স্পন্সর করেছি এবং ফার্স্ট ইয়ারের জন্য তাদেরকে 3,12,160 টাকা দেওয়া হয়েছে। তো আপনার এই বিষয়টা আছে, ধরুন আপনার বুথের ভিতরে অনেক লোক আছে, কিন্তু তাকে বলতে হবে যে আরে এরকম একটা সুবিধে আছে, আপনারা তোমরা যাও, আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেই সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে কথা বলুন। আমি দেখি অনেকের জ্ঞান নেই। এই বিষয়গুলো আপনাদের আমি আজকে বললাম। এবং শুধু তাই ড্রাইভিং করছেন না, তো ড্রাইভিং লাইসেন্সের ফ্যামিলিতে করলে হবে না, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার। সেই চিরানিয়াতে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেই ট্রেনিং এর সম্পূর্ণ খরচ যা যা আছে গভর্নমেন্ট ফ্রি সেগুলো দিচ্ছেন। আজকে আত্মনির্ভর ভারতের কথা আমরা বলছি, আমাদের এই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা খাদ্য সামগ্রী, আপনারা সবাই জানেন এসএসজি যারা বিভিন্ন খাদ্য সামগ্রী বানান, একটা ভালো একটা সংস্থাকে তাদেরকে আমরা স্পন্সর করেছি, তাদেরকে বলেছি তাদেরকে ট্রেনিং দাও এবং তাদেরকে প্রায় 1,50,000 টাকার উপরে দেওয়া হয়েছে। কিভাবে আমি তো বানাই, ঠিক আছে, আমরা ভালোই পাই, সবই আমাদের মেয়েরা মহিলারা সবাই বানায়, কিন্তু তারপরেও আরো কিছু বেরো এলে আরো বেটার ওয়ে যদি করা যায়, তো এর জন্য ওই সংস্থাকে ভাবতে হবে। আজকে 50 জনকে দেওয়া হয়েছে, আগামী দিন আরো একজন। আপনার খবর নিতে হবে, আপনার খবর নিয়ে ওই বুথের মধ্যে আপনি বলুন যে আরে তুমি তো এরকম ট্রেনিং নিলে আরো বেটার তোমার জিনিসটা যদি বানাও, তাহলে এটা মানে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে এবং আরো বেশি করে তোমার এটা আকর্ষণ হবে এবং আর্থিক দিক দিয়ে তুমি অনেক বেশি সমৃদ্ধ হবে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা বলবেন। এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আপনারা কজন জানেন যে কোনো গভর্নমেন্টের যখন স্টল হয় 50% স্টল মহিলা। কে যায়, কতজন যায়, কে এর জন্য আমার অ্যাপ্লিকেশনটা দেয় যে আমিও তো এখানে আমি একজন বা অ্যাপ্লিকেন্ট। তো যেখানে এই আপনার স্টলগুলো হচ্ছে সেখানে গিয়ে আপনি দাবি করতে পারেন সেগুলো। আমাদের আমরা সবাই জানি যে মহিলাদের অনেক সময় বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হয়। তো এই সমস্যার জন্য আমাদের এখানে 181 কতজন জানেন আমি জানি যে আমার একটা সমস্যা হচ্ছে, সেটা নানা সমস্যা হতে পারে, যে কোনো প্রবলেম 181 24/7 প্রতিদিন খোলা, যে সেখানে যদি আপনি ফোন করেন তাহলে বিভিন্ন ক্ষেত্রে আপনি সহায়তা পেতে পারেন। এখন পর্যন্ত প্রায় 14,500 উপরে এই কল গেছে এবং 121 জন মহিলা তাদের যে হেল্প করার যে বিভিন্ন জায়গায় যেখানে যার সমস্যা হচ্ছে, কারোর পুলিশিং এর সমস্যা, কোথাও স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি সেটা সেইভাবে তাদেরকে সাহায্য করা হয়। আমাদের রাজ্য স্তরে তো হচ্ছে, প্লাস বিভিন্ন ডিস্ট্রিক্টে হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আমরা অফিস আমরা অলরেডি চালু করেছি। কারণ অনেক সময় কি হয়, অনেক জায়গায় গিয়ে মহিলারা যখন যে কোনো অফিসে যাবে সে কিন্তু ঘুরতে থাকে কোথায় যাবে। মহিলাদের জন্য, শুধু মহিলাদের জন্য আলাদা করে অফিস রাখা হয়েছে। তাদের সব যে সমস্যা অফিসে গেলে তাদেরকে প্রায়োরিটি হিসাবে তাদেরকে দেখা হয়, শোনা হয় এবং কার্যকর করা হয়। এবং আমি এগুলোর কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। যদি দেখা যায় ওই অফিসে, সেটা স্টেটেই হোক ডিস্ট্রিক্টেই হোক, যদি না কাজ করে
তার জন্য সেই অভিযোগটা আপনারা দিতে পারেন, তাহলে আরো যাতে এটাকে মনিটরিং করা যায় সেই ব্যবস্থা আমরা করব। যারা নির্যাতিতা মহিলা আছেন তাদের জন্য আমরা 8টি জেলায় অলরেডি ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন সেটা আমরা চালু করেছি, এবং তাতে করে চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা, পুলিশি সহায়তা, পরামর্শ, যে একই জায়গায় বিভিন্ন জায়গায় আদারওয়াইজ কি হতো যে যান আপনি পুলিশে যান, আপনি ওই হেলথ মেডিকেল হসপিটালে যান, এখন একই জায়গার মধ্যে সব সহায়তা আপনারা পাবেন। আমাদের ওয়ার্কিং উমেন হোস্টেল আপনার কৃষ্ণনগরে আপনারা জানেন যে 50টি আসনের একটা ওয়ার্কিং উমেন হোস্টেল, যারা কাজ করছে কর্মজীবী যারা মহিলারা আছেন সেগুলো চালু আছে। আমাদের এই সরকার প্রায় 114 কোটি টাকা প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে আমরা পাঠিয়েছিলাম, এবং সেখানে 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণ করার জন্য সেটা পাঠিয়েছিলাম, এবং সেটাও কিন্তু অনুমোদিত হয়েছে। 10টার কাজ অলরেডি, 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিটি মহিলা জেলায় আপনারা সবাই জানেন যে মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট আছে কিন্তু 9টা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেহেতু বড় সেখানে 2টো মহিলা থানা আমরা করেছি। আমরা জানি সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে প্রিভেনশন প্রহিবিশন এন্ড রিড্রেসাল অ্যাক্ট 2013 সেই অনুসারে যাতে যেখানে মহিলারা কাজ করবেন সেটা প্রাইভেটই হোক গভর্নমেন্টই হোক, সেখানে আমাদের যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সেখানে বানিয়েছি। এখানে আমরাও বুঝি না, অনেক সময় কর্মক্ষেত্রে অনেক ঘটনা, তার সম্পর্কে খবর রাখা যে তোমার যদি সেখানে কোনো সমস্যা হয় ইন্টারনাল কমিটি আছে কিনা, সেটা বেসরকারি সরকারি যেখানেই থাকুক, আপনারা যারা মহিলারা সেখানেও কোনো যদি প্রতিষ্ঠান থাকে মহিলাদের এটা দায়িত্ব, আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন আপনার এখানে এই ধরনের যে ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে কিনা। তাহলে আপনারা যদি এই কাজটা করেন সরকারের পক্ষে অনেকটা সুবিধা। কতজন করেন আপনারা, কতজন গেছেন, ধরুন বড় একটা মার্কেট বা যারা এখানে আছে মহিলারাও আছে, তো আপনি জিজ্ঞেস করতে পারেন, ঝগড়া করার বিষয় না যে এখানে আছে কিনা, এই খবরটা আমাদের কাছে নিয়ে আসুন। আমরা তাহলে সেই জিজ্ঞেস করতে পারি কেন আপনারা রাখেননি। বিভিন্ন সরকারি অফিসে হোক, স্কুলে হোক, কলেজে হোক করে, এবং সেটা অ্যাক্টিভ কিনা সেটাও আপনাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এটা করতেই পারেন সেটা। আজকে আমাদের আজকের এই জমায়েতে একটা জিনিস পরিষ্কার, 8 নং বরদোয়ালি তথা ত্রিপুরার ভবিষ্যৎ কি সেটা কিন্তু আজকে আমরা বলতে পারি। এবং আমি ধন্যবাদ দেব আপনারা সবাই এখানে মানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ডাকার পরে আপনারা যেভাবে এখানে সবাই এসছেন, এর জন্য আপনাদেরকে আমি বলবো যে এই যে স্পিরিটটা সেটা যেন আগামী দিনে বজায় থাকে। আত্মনির্ভর ভারত অভিযান, আমার এই বিষয়ে কিন্তু আমার পূর্ববর্তী বক্তা সদর আরবান ডিস্ট্রিক্টের সভাপতি অলরেডি বলেছেন, এটা একটা ন্যাশনাল মিশন, মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ন্যাশনাল মিশন, এবং এটা শুরু হয়েছিল যেটা বলা হয়েছে 2020 মে মাসে, যখন আমরা কোভিডে আক্রান্ত হয়েছিলাম। এখন আবার সেটাকে 25শে সেপ্টেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে, এবং সেটা আমাদের স্মরণ করানোর জন্য এটা আমাদের পার্টির থেকেও সেই কাজটা করছে। আমি আশা করি যে এই যে প্রোগ্রাম এখানে আজকে নেওয়া হয়েছে তা প্রকৃত অর্থ আমার মনে হয় যে আমাদের বোঝা উচিত, এবং এখান থেকে যা যা আপনারা শুনেছেন সেগুলো নিয়ে আগামী দিনে আপনারা কাজ করেন। এটা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতের যে বাণিজ্য, ভারতের যে ইকোনমিক্যাল কন্ডিশন, এবং আমাদের যে প্রতিরক্ষা যে বিষয় এবং ইনফ্রাস্ট্রাকচার বা প্রযুক্তির দিক দিয়ে উন্নত করা, এবং তার উপলব্ধি যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছিলাম, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলার চেষ্টা করেছেন, তখন
আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা নিজেরা, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা বুঝতে পেরেছেন, আমাদের কথাগুলো উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি নিজেরা আত্মনির্ভর না হই তাহলে কেউ কিন্তু আমাদেরকে সাহায্য করবে না। সেই কারণেই এই যে মুহিম চালানো হয়েছে, এবং এটার জন্য বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন ভোকাল ফর লোকাল, এবং আমরাও ত্রিপুরাতে কিন্তু এই ভোকাল ফর লোকালের যে স্লোগান সেটা আমরাও দিচ্ছি, হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী, এই স্লোগান আমরা সবাই দিই। কিন্তু আমি এখানে যারা মা বোনেরা মেয়েরা যারা আছেন, আমি একটা কথা বলবো আপনাদের, আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। আমরা এগুলো ট্রেনিং এর বিষয় আছে। ট্রেনিং এর বিষয় এই কারণে বলছি যে আমরা যাই যে বিষয়টাই যখন আসে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বের থেকে আসুক বা রাজ্য সরকার বা আমাদের পার্টির তরফ থেকে আসুক, সেগুলো কিন্তু শ্রবণ করার পর এগুলো ডেলিভারি করতে হবে সব জায়গায়। আদারওয়াইজ কিন্তু ওই খালি আমরা বলবো আমি তো কি পেলাম, কি এইসব জিনিসগুলো আছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আজকে ত্রিপুরার থেকেও আপনারা দেখুন, যখন এই স্বাস্থ্যের বিষয়টা হয়, আমাদের অনেক পেশেন্ট এবং পেশেন্ট থেকে পেশেন্ট পার্টি দেখা যায় সাথে সাথে একটা টিকিট কেটে নেয়, বাইরে যেতে হবে যেখানে চিকিৎসা হয় না, অথচ এখানে চিকিৎসা আছে, তো সেখান থেকে চলে যায় বাইরে। তো আমার বাড়ি ঘর বন্ধক রেখে, অনেকে গয়না বন্ধক রাখে, বিক্রিও করে চলে যায়। তো আত্মনির্ভর ভারত যদি করতে হয়, আত্মনির্ভর ত্রিপুরাও করতে হবে। প্রতিটা রাজ্য যদি আত্মনির্ভর স্টেট হয় তবে আত্মনির্ভর ভারত হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের 100 বছর যখন পূর্ণ হবে, আমাদের দেশ স্বাধীন হওয়ার 2047-এ বিকশিত ভারত, তো এটা তো ভারত একা করতে পারবে না, সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত হয় তবেই বিকশিত ভারত হবে। আমার এখানে আমাদের ত্রিপুরাতে ঠিক আছে এক্সট্রিম যখন অবস্থা হবে, এতগুলো আমরা স্বাস্থ্যের, আমি একটা উদাহরণ খালি দিচ্ছি, সব সুযোগ আছে কিন্তু বিশ্বাস এবং আস্থার বিষয়টা নেই। বাইরে গেলে এবং সব চিকিৎসা একদম ভালো হয়ে যায় এরকম ভাববার কিন্তু অবকাশ নেই। এটা মাইন্ডসেটের বিষয় আছে যে এখানে আমাদের সব ব্যবস্থা আছে। এখানে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার সুবিধা আছে, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার সুবিধা আছে, তো সব দিক দিয়ে আমরা হেল্প করছি। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা কিন্তু উন্নত মানের করছি। আমি প্রায় এসে দেখি বহু লোক চলে যায় প্রাইভেট ক্লিনিকে চলে যায়, অথচ হসপিটালে একটু কষ্ট করে বিভিন্ন হসপিটাল, আমাদের স্টেট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল যাচ্ছে না যে তা না, তবে এত হাজার হাজার লোকের ট্রিটমেন্ট হচ্ছে কোথায়? কিন্তু 1-2 কেস যখন হয় তখনই হয়েছে সেইখানে মানুষ বাইরে চলে যায়। তো এই যে বিষয়টা আছে, আজকে কোন একটা ছেলে মেয়েদের ছুটির বিষয় দাঁড়ালো, আগেই টিকিট কেটে ফেলে, আমি বিদেশের কথা বলছি না, শ্রীনগর যাব, আমি ব্যাঙ্গালোর যাব বা ওই সিকিম যাব, আমার তো পয়সাগুলো চলে যাচ্ছে বাইরে। আগে তো ঠিক আছে আপনি যাবেন, ত্রিপুরাতে তো আপনারা দেখেননি অনেক জায়গায়, আমরা তো পর্যটনের এখন এত ডেভেলপ করছি। যদি আগে তো প্রথমে নিজের যে মোমবাতির নিচটা অন্ধকার যাতে না হয় সেই ব্যবস্থাটা করুন, আগে যান সব জায়গায়। এখানকার অনেক জিনিস আপনারা জানেন না, আমাদের এখানে জনজাতি থেকে আরম্ভ করে মণিপুরি বিভিন্ন সম্প্রদায়ের যে কালচার, বিভিন্ন আমাদের যে রিলিজিয়াস যে পর্যটন গুলো আছে সেগুলোতে যাওয়া হচ্ছে না, ইকো ট্যুরিজম আছে, এরকম বিভিন্ন জায়গার মধ্যে আমাদের প্রাকৃতিক যে ট্যুরিজম সেখানে যান আপনারা, সেখানেও আপনার সময়টা কাটে। ত্রিপুরার মধ্যেই তো পয়সাটা থাকে। যখন আত্মনির্ভর আপনার ফ্যামিলি হবে, আপনার আত্মনির্ভর যখন আপনার সেই সমাজ হবে বা আপনার রাজ্য হবে, তখন কিন্তু আপনি চিন্তা করেন যে না ঠিক আছে এখন আমরা তো অলরেডি সেলফ রিলায়েন্ট, আমরা বাইরে যেতে পারি। এখন এখানে সেলফ রিলায়েন্ট না করে আরেকজনকে সেলফ রিলায়েন্ট করছেন।